পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে নিয়ে এখনো আলোচনা সমালোচনা চলছে। প্রায় প্রতিদিনই গণমাধ্যমগুলোর শিরোনামে জায়গা করে নিচ্ছেন তিনি। এবার তাকে 2 দিনের আলটিমেটাম দিয়েছে দুদক। আগামী 6 জুনের মধ্যে দুদকে হাজির না হলে ধরে নেবেন বেনজিরের কোনো বক্তব্য নেই, অর্থাৎ কি হতে যাচ্ছে কিংবা বেনজির আহমেদ তিনি আসলে দুদকের কাছে যাবেন কি না সেই সব কিছু নিয়েও একটি বড় প্রশ্নের জায়গা সৃষ্টি হয়েই গেল। সেসব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। দেশ সাম্প্রতিক আজকে আলোচনা করবো বেনজির কি দুদকে যাবে বিষয় নিয়ে আজকের এই আলোচনায় আমি তাসনুভা তন্নি আছি আপনাদের সাথে। দর্শক, আমাদের সাথে 3 জন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন আমিনুল ইসলাম আমিন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, আছেন শেখ রফিকুল ইসলাম বাবলু, রাজনীতি বিশ্লেষক ও আহ্বায়ক ভাসানী অনুসারী পরিষদ, এবং আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমিনুল ইসলাম আমিন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বেনজির আহমেদ খুবই সংবেদনশীল একটি পদ দায়িত্বরত ছিলেন, অর্থাৎ পুলিশের তিনি প্রধান ছিলেন, সাবেক মহাপরিদর্শক ছিলেন, সেই সাথে আর অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ পদে তিনি বহাল ছিলেন। সেসব কিছু নিয়ে একটা প্রশ্ন থেকেই যে আসলে এই ধরনের ব্যক্তিরা যখন দুর্নীতির মামলার দায় দোষী অপরাধী বিচারের জায়গাটিতে চলে আসেন, সেই সময়টাতে আসলে সরকারের এক ধরনের দায় থাকে কিনা। সরকার বলছে তাদের কোনো দায় নেই, যেহেতু দুর্নীতি ব্যক্তির, দায়ও পুরোপুরি ব্যক্তির, কিন্তু আসলে কি দায় শুধুই ব্যক্তির? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এবং শুভেচ্ছা দিবিজ্ঞ আলোচক এবং সম্মানিত দর্শকদেরকে। সরকারের দায় থাকতো যদি এমন হতো যে সরকার তাকে পুলিশ প্রদান করার জন্য আরও 4-5 জন সিনিয়র অফিসারকে ডিঙ্গিয়ে তাকে পুলিশের প্রধান বানিয়েছেন, তাহলে সরকার দায় থাকতো। অথবা সে পুলিশ প্রধান হবার আগে এই ধরনের কোনো অভিযোগ যদি তার বিরুদ্ধে উত্থাপিত হতো, তারপরে যদি সরকার তাকে বানাতো, তাহলে সরকারের দায় থাকতো। এখন মানুষের এমন কোনো শক্তি নেই যে শক্তির বলে আপনি আগামীকাল কি করবেন সেটা আপনি আগে বুঝে নিতে পারবেন। সে শক্তি পৃথিবীতে আবিষ্কার হয়নি। আর বেনজির আহমেদ পুলিশের আইজিপি ছিলেন, সরকারের একটা বড় দায়িত্বে ছিলেন নিঃসন্দেহে। এমন নয় যে পৃথিবীতে বেনজির একমাত্র পুলিশের আইজিপি অথবা সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে যার বিরুদ্ধে এখন অভিযোগ উত্থাপিত হয়েছে। আপনি যদি আমেরিকার দিকে তাকান, ডোনাল্ড ট্রাম্প আমেরিকান সাবেক রাষ্ট্রপতি, সে এখন বিচারের মুখোমুখি। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যে অভিযোগ, সে অভিযোগটি সংগঠিত হয়েছে ডোনাল্ড ট্রাম্প নিজে প্রেসিডেন্ট হবার আগেই। উনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় এটা মানুষের দৃষ্টিসীমায় আসেনি, প্রেসিডেন্টশিপ থেকে যাওয়ার পরেই এটা আসছে এবং এখন সে আইনের মুখোমুখি। তো এই জন্যই কিন্তু কেউ আমেরিকান জনগণকে দায়ী করছে না যে তুমি এরকম একজনকে কেন প্রেসিডেন্ট করলা, অথবা সে প্রেসিডেন্ট থাকা অবস্থায় কেন সে নিজের বিচার করেনি, এই কথাটাও আসেনি। এগুলো আমাদের বাংলাদেশের রাজনৈতিক দেউলিয়াপনার জায়গা থেকে আমরা যে কোনো কিছুতে সরকারকে দোষারোপ করার জন্য কথাগুলো বলি। সরকারকে আমি দোষারোপ করতাম, অবশ্যই আমি সরকারি দলের কর্মী হলেও করতাম, যদি এমন হতো যে এত কিছু পত্রিকায় আসার পরেও সরকার কোনো ব্যবস্থা নেয়নি। সরকার সুস্পষ্টভাবে বলেছে তারা ব্যবস্থা গ্রহণ করবে, তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেয়নি, সরকার তাকে শেল্টার দিয়েছে, তাহলে বলতাম ইয়ে সরকার দায়ী, এই দায় সরকার এড়াতে পারে না। তো সরকার কিন্তু শুধু এই ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রে তো স্টেপ নিচ্ছে। এবং দেখুন, কিন্তু আমিনুল ইসলাম আমিন, যে অভিযোগ আছে, যে দুর্নীতির অভিযোগ আছে, সেটি বিশাল বিশাল, মানে এটি আসলে একজনের পক্ষে তো একদিনে করা সম্ভব নয়। এত বড় আলাদিনের চেরাগ, সেটি আসলে দীর্ঘদিন ধরে এই দুর্নীতি করা হয়েছে। সরকারের কি আসলে একেবারেই করার কিছু ছিল না? একদমই দেখতে পাইনি। আমি বলছি কি, আমি 5 জনকে খুন করলাম, তো আমার বিচারটা কখন হবে? যখন এই বিচারের, এই খুনের বিষয়টা জনসমক্ষে আসবে। তো আসার আগে আমি জানবো কি করে দুনিয়াতে কোন দেশে এরকম একটা বিচার হয়েছে? আপনি যদি এমন মনে করেন যে আমিনুল ইসলাম একটা খারাপ লোক, তার বিরুদ্ধে অভিযোগ আসতে পারে, এই জন্য আগে যদি তার বিরুদ্ধে প্রিকশন নিয়ে নেন, তাহলে দুনিয়াতে কোনো অপরাধী হবে না। আপনি দেখেন এরকম তো যত অভিযোগ আছে সেই সব দুর্নীতিগুলো সামনে আসার পর সরকার বুঝতে পেরেছে। আপনি যদি, আমার কথা হচ্ছে কি, অপরাধ যদি সংগঠিত না হয়, এটা যদি, এবং সংগঠিত হওয়ার পরে এটা যদি জনসমক্ষে না আসে, তাহলে দুনিয়ার কোথাও কি বিচার হয়েছে কিনা আমাকে একটা প্রমাণ দেন, তাহলে আমার জন্য সুবিধা হয় বুঝার জন্য। আমি যে সব জানি তা না। এখন একটা অভিযোগ জনসমক্ষে আসার আগে সেটা নিয়ে তদন্ত হয় কিনা, অথবা তদন্ত না হয়ে বিচার হয় কিনা, বিচারের প্রক্রিয়া শুরু হয় কিনা, পৃথিবীতে এরকম একটা এক্সাম্পল দেন, তাহলে আমি মেনে নিব। এতদিন আসলে পুরো বিষয়টি জনসম্মুখে ছিল না, অর্থাৎ যে দুর্নীতি দায়ে এখন তারা অভিযুক্ত হয়েছেন, সেই অভিযোগ এতদিন ধরে কেন ছিল না? আসলে এই অভিযোগ এতদিন ধরে লুকিয়ে রাখাই বা কি সম্ভব হলো? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের জন্য, এবং আমি সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি 2 জন বিজ্ঞ আলোচক আমার
সঙ্গে এখানে আছেন। আসলে এটা একটা দুঃখজনক ঘটনা যে সরকারের উচ্চ মহলে থেকে যে দুর্নীতি উনি করেছেন এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা, এবং এটা করার কোনো দরকার ছিল না তার। একটা লোক বর্তমান এই বাজারেও তার যে পেনশনের টাকা পাইতো সে পেনশনের টাকা দিয়ে সুন্দরভাবে আয়ুষী জীবনযাপন করে সে দুনিয়া থেকে বিদায় নিতে পারত। এখন এগুলো সে কেন করেছে? এই যে যাওয়ার সময়ও সে প্রায় 300 কোটি টাকার মতো সে ব্যাংক থেকে লোপাট করে নিয়ে গেছে। এখনো কিন্তু তার সম্পদের পরিমাণ আরো বাড়ছে। আজকে দেখা গেছে 2300 একর জমির সন্ধান পাওয়া গেছে আরো নতুন করে। সে যেভাবে এই জমিগুলো নিয়েছে, যেমন কালকেও আমি পত্রিকায় দেখলাম গাজীপুরের যে জমিগুলো সংখ্যালঘুদের জমি এবং অন্যান্য সম্প্রদায়ের জমিগুলো সে এরকম ভয়ভীতি দেখিয়ে নিয়েছে। যাই হোক, এগুলো তো আগে প্রকাশ হয়নি, এখন উনি নাই, এগুলো প্রকাশ হচ্ছে। যাই হোক, উনি যে দুর্নীতি করেছে, এখন এই দুর্নীতির দায়টা তো ওর নিজেরই। আমরা সরকারকে এটা বলবো না, কিন্তু সরকারের একটা দায়িত্ব আছে এখানে। সরকার দায়িত্ব কোনো, সরকার দেশ চালাচ্ছে, তার একজন সরকারি কর্মচারী, উচ্চপদস্থ কর্মচারী, একজন পুলিশ বাহিনী প্রধান ছিলেন, সেইভাবে দুর্নীতি করতেছে। লক্ষ কোটি টাকার মতো তার দুর্নীতি হয়েছে। সরকার কি জানে না? অবশ্যই জানে। সরকার জানে বিদেয়, সরকার জানে, কিন্তু তাকে কেন এই ফ্যাসিলিটি দিল, এটা একটা প্রশ্ন উঠতে পারে। আপনি দেখেন, এই বেনজিরকে বাংলাদেশ ব্যাংক ট্রেজারিটির যে ঘটনা, মূল নায়ক ছিল বেনজির। বাংলাদেশ ব্যাংকের যে ঘটনাটা, এই ঘটনা মূল নায়ক বেনজির। সেই এখান থেকে সরকারের একটা বেনিফিট পাইছে। সরকার কিছু, গোয়েন্দারা জানে না। এই গোয়েন্দারা তো জনগণের পয়সা দ্বারা তাদের বেতন ভাতা সবকিছু হচ্ছে। গোয়েন্দারা কি করছে? এই যে এইভাবে আপনার গোপালগঞ্জে এত বড় রিসোর্ট করেছে, বিভিন্ন জায়গায় শত শত বিঘা জমি কিনেছে, এগুলো জানে না গোয়েন্দারা? জি, সেখানে প্রশাসন তাহলে এতদিন কোথায় ছিল? প্রশ্নগুলো এতদিন কোথায় ছিল? এখন এতদিন উনি ক্ষমতায় ছিলেন। উনি যখনই ক্ষমতা থেকে নেমে গেছেন, ক্ষমতায় থাকা অবস্থায় কেউ টু শব্দ, গভর্নমেন্টও কিছু বলে নেই, গোয়েন্দারাও কিছু বলে নেই। এই প্রশ্নগুলো জনগণের সামনে এসে ক্ষমতা থেকে নামার পরে যখন আসলো এই রিসোর্ট নিয়েই তো প্রথম ঘটনাটা আগে আসলো, তখন এই জিনিসগুলো জনগণের সামনে উন্মোচিত হয়েছে এবং জনগণ জানতে পারছে। যেমন আজকে আমরা যেগুলো এখন জানি যে সংখ্যালঘুদের জমি জোর করে নেওয়া হয়েছে, অন্যদের জমি জোর করে নেওয়া হয়েছে। আপনি কি মনে করছেন সরকার আসলে এতদিন কোথায় ছিল, কিংবা যাদের আসলে এটি দেখভাল করবার দরকার ছিল তারা কোথায় ছিলেন? তারা তাদের দায়িত্ব পালন করে নেই। জি, এখানে আমি হাবিবুর রহমান হাবিব আপনার কাছে আসি। সাবেক পুলিশ প্রধান, তিনি দুটো পাসপোর্টের মালিক, তার মাঝে একটি পাসপোর্টে তিনি একজন বেসরকারি কর্মকর্তা দাবি করেছেন নিজেকে। সেখানে আসলে কি প্রমাণ হলো, কি উদাহরণ দেখলাম আমরা? আসলে আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দেশ টিভির সম্মত দর্শক শ্রোতা, দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ আলোচক দুজনকে আমার শুভেচ্ছা। আমি সর্বপ্রথম গভীর দুঃখের সঙ্গে স্মরণ করতে চাই 90-এর ছাত্র গণঅভ্যুত্থানের অন্যতম শীর্ষ নেতা শফি আহমেদকে। 90-এর ছাত্র গণঅভ্যুত্থানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা উনি রেখেছেন, যার পরিপ্রেক্ষিতে জাতীয় প্রেস ক্লাব থেকে জাতীয় বীর হিসেবে উপাধি দেওয়া হয়েছিল। উনি গতকাল ঘুমের মধ্যে মারা গেছেন শুনেছি, আজকে তার জানাজা হয়েছে। এবং আমি এর সাথে স্মরণ করতে চাই, মনে খুব ব্যথা নিয়ে পৃথিবী থেকে বিদায় হয়েছে। যারা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, পরবর্তী সময় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হয়েছিলেন, কিন্তু আওয়ামী লীগ তাকে সেভাবে কোনো মূল্যায়ন করে নাই। একজন সাবেক ছাত্র নেতা, গণঅভ্যুত্থানের একজন নেতা আওয়ামী লীগে যোগদান করার পর তাকে একটা মেম্বারশিপও দেয়নি, কেন্দ্রীয় কমিটির একটা নমিশনও দেয়নি। এসব দুঃখ নিয়ে, বেদনা নিয়েই মহান আল্লাহ পাক যাই না কীভাবে তাকে নিয়ে গেছেন, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তার পরিবার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আজকে কথাটা বলতে গেলে খুবই কষ্টও লাগে, লজ্জাও লাগে, দুঃখ লাগে। একটা দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, তার নাম বেনজির আহমেদ। উনি মেট্রো রেল কমিশনার ছিলেন, উনি র্যাবের ডিজি ছিলেন, উনি পুলিশ প্রধান ছিলেন।
লজ্জার বিষয় এটা, উনি বেসরকারি কর্মকর্তা হিসেবে পাসপোর্ট নিয়েছেন এবং এই পাসপোর্ট নিয়ে দিকে বারে বারে ঝামেলায় পড়েছেন। তখন উনি ক্ষমতা ব্যবহার করে পাসপোর্ট অফিসে যারা কর্মকর্তা কর্মচারী তারা ওনার ক্ষমতার কাছে অসত্য প্রকাশ করার পরিপ্রেক্ষিতেই ওনাকে বেসরকারি হিসেবে পাসপোর্ট দেওয়া হয়েছে। এবং লজ্জার বিষয়, র্যাবের যখন ডিজি ছিলেন তখন ওনার হেড অফিসে পাসপোর্ট অফিস থেকে আপত্তি করা হয়েছিল, বেসরকারি। কিন্তু আমিনুল ইসলাম আপনি একটি কথা বলেছিলেন যে আসলে এই যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি, জি আমি আপনার কথা প্রসঙ্গে আরেকটি সম্পূর্ণ প্রশ্ন করতে চাই, যে অভিযোগগুলো নিয়ে আসলে আমরা এত কথা বলছি পাসপোর্টের বিষয়ে, কিন্তু তার সম্পত্তির জায়গা দিতে হবে, কথা এখনো যায়নি। না আমি শুধু একটু সম্পর্ক প্রশ্নটি করতে চাই, যেহেতু আগে এই বিষয়গুলো প্রকাশিত হয়নি সে কারণে আসলে সরকারের করার কিছু ছিল না। আমি সরকারের পর্যায়ে এখনো যাইনি, তো সেখানেও সেখান থেকে তার ক্ষমতা বলে ওখান থেকে পাসপোর্ট নিয়েছেন। যখন পুলিশের আইজিপি তখন তো উনি আপনার লাল পাসপোর্ট পাওয়ার কথা, উনি সিনিয়র সেক্রেটারি হিসাবে অত্যন্ত সম্মানজনক অবস্থা, সেখানেও সে মানসিকতা কত নীচ যে এত বড় একটা কর্মকর্তা হওয়া সত্ত্বেও বেসরকারি কর্মকর্তা হিসাবে, মানে বেসরকারি ফার্মে চাকরি করেন, এই ধরনের একটা তার মনোভাব হওয়ার সম্পন্ন একজন ব্যক্তি। সেই মানুষটি একদম জীবন্ত আজরাইল ছিল। সরকার জানবে না? তাহলে এটাকে সরকার বলবো? এটাকে সরকার বলবো যে এতগুলি জমি দখল করেছে, এতগুলি যেখানে গিয়ে জোর করে করেছে? মিঠু নামে একজন অত্যন্ত ভয়ঙ্কর একজন লুটেরা ব্যবসায়ী ছিল আপনার স্বাস্থ্য বিভাগে। সে মিঠু যখন রংপুরে জমি কিনে জনগণের কাছ থেকে জমি বুঝে নিতে গেছে, জনগণ বাধা দিয়েছিল, তখন এই বেঞ্জির হেলিকপ্টার নিয়ে সেখানে গিয়ে জনগণকে ধমক দিয়েও তার জমি বুঝিয়ে দিয়ে এসেছিল। পৃথিবীর এমন কোনো দেশ নাই, বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যার সম্পত্তি নেই। এই জন্য বলেছিলাম ওনার সম্পত্তি খোঁজার দরকার নেই, কোন জায়গায় নেই সেটা খুঁজে দেখেন। গোপালগঞ্জে চিন্তা করেন, শত শত বিঘা জমি দখল করেছে হিন্দু সম্পত্তি, সেই জমি আবাদি জমি ছিল, সেগুলো ধান হতো, ফসল হতো, সেগুলো দখল করে সে বাউন্ডারি দিয়ে রেখেছে, সেখানে ফসল হয় না। এটা কত বড় একটা মারাত্মক অপরাধ। এইরকম একটা অপরাধীকে কিভাবে বারবার আজকে তারা এখন যুক্তি দেখাচ্ছেন উনি সিনিয়র ছিলেন, বুদ্ধিমত্তার পরিচয় হয়েছে। সিনিয়র ছিলেন কি আমি জানি না, পুলিশের প্রধান এগুলো হতে গেলে অনেক সময় জুনিয়র সিনিয়র সরকারের যদি একটা খোদ লোক না হয় তাকে বানায় না, সেনাপ্রধানও খোদ লোক হিসেবে বানায় না। এবং এসব ক্ষেত্রে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করার একটি ব্যাকগ্রাউন্ড বুঝবে না সরকার, গোয়েন্দা বাহিনী কোথায়? আজকে তাদের পদত্যাগ করা উচিত। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেন আমি জানি না? আরে উনি জানেন না, উনি জানবেন না বেনজির আহমেদ কোথায়? ওনার তো পদত্যাগ করা উচিত ছিল, বললেই হয়ে গেল আমি জানি না। একজন লোক বিদেশ চলে গেল, সে এয়ারপোর্ট দিয়ে পার হয়ে গেল, উনি জানবেন না, বলে দিন আমি জানি না, আমার নলেজ নাই। এত দায়সার উত্তর দেওয়ার সুযোগ আসলে আছে কি নাই তো। পার্টির সেক্রেটারি বললেন উনি দেশে আছেন না বিদেশে আছেন জানি না, পরের দিন বলতেছেন বিদেশে গেলেও তাকে ধরে নিয়ে আসা, মানে তার পরের দিন স্বীকার করতেছে। এই যে ভয়ঙ্কর অপরাধীকে যেভাবে লালন পালন করেছে, এটা তো আমাদের স্বাধীনতা যুদ্ধে এত মানুষ শহীদ হয়েছিল এই জন্য। এই প্রশ্নটি করতে চাই, এই জন্য একটা লোক, একটা অনৈতিক একটা লোককে দিয়ে আমাদেরকে উপর নির্যাতন চালিয়েছে। আমি আমার শেষ কথাটা বলি, এবং কেমন ভয়ঙ্কর লোক। এরকম একটা টক শোতে ATN নিউজে আমি FBC তখন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, পরে প্রেসিডেন্ট, পরে এমপি হলেন আপনার ধানমন্ডি থেকে হারুন স্যার, আর উনি কমিশনার ছিলেন। আমাকে টকশো থেকে ধরে নিয়ে গেছিল, ওখানে ইনবুল কাসিম একজনকে হত্যা করেছিল, ক্রস ফায়ার দিয়েছিল। তাকে আমি রেখে গেলাম ডিবি অফিসে, আমি কাশিমপুরে গেলাম, তারপর ক্রস ফায়ারে নিহত, এবং তার কাছে স্তর পাওয়া গেছে, বোমা পাওয়া গেছে। আমার ডান পাশে বসাও নেই। আমি তখন এই কথা বললাম যে কোথায় পেলো, আমাকে তো রেখে গেলাম ডিবি অফিসে, ও কোথায় পিস্তল পেলো, কোথায় বন্দুক পেলো, ও কোথায় বোমা পেলো, এটাকে আমাকে বিশ্বাস করতে হবে। তখন আমাকে উনি কি বলেছিলেন জানেন? উনি ওনার ক্ষমতা বলে বলছেন আপনি যেটা বলেছেন প্রমাণ করতে না পারলে আপনি ভয়ঙ্কর সাংঘাতিক আপনার অসুবিধা হবে। আমি বলেছিলাম হাবিব ওই দেখে ভয় পায় না, ওইটা ভয় পায় না। আচ্ছা, এগুলো হাবিব ভাই বলতেছে ঠিকই আছে, আমার তো আমি এখানে বেনজির অথবা XYZ কাউকে ডিপেন্ড করতে আসেনি। অপরাধী যে হোক তাকে সাজা পেতে হবে। সরকার যদি বেনজিরকে ডিপেন্ড করতো তাহলে আমি মনে করি সরকার এখনো সেই জায়গায় আছে যে এটা ওভারলোক করতে পারতেন। তো আর হাবিব ভাই যেটা বলছেন যে অস্ত্র কোথায় পাই, আচ্ছা হাবিব ভাইয়ের সাথে ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন অসীম কুমার উকিল, তাকে বিএনপি তার নামে মামলা দিয়েছিল AK-56 রাইফেল নিয়ে, অ্যাসল্ট রাইফেল। এখন অ্যাসল্ট রাইফেল অসীম কুমার উকিল জীবনে দেখছে কিনা আমি জানি না, হয়তো দেখলে দেখতে পারে।
এই বাংলাদেশের পলিটিক্সের কালচার তো এটা। কিন্তু সরকার পেলে পুষে বড় করছে কি? বাংলাদেশের পলিটিক্সের কালচার তো এটা। ধরেন আমরা অনেক কথা বলছি, আজকে কি আপনি ডিজিএফ এর চিফ মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার কি করেছে 111 বিএনপির আমলে? এনএসআই প্রধান ব্রিগেডিয়ার রহিম কি করেছে? পুলিশের শহীদুল কি করেছে? তারা কি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তখন এই সমস্ত অরাজনৈতিক কাজে বিরোধী দলকে নিপীড়ন করার জন্য ব্যবহার করা হয়নি? তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন বিএনপি নিয়েছিল? নেয়নি তো। তো এখন আওয়ামী লীগ তো অ্যাকশন নিচ্ছে, এটাই হচ্ছে পার্থক্য আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে। আমি বলছি না যে রাতারাতি দেশটাকে আমরা সিঙ্গাপুর বানাতে পারবো, অথবা এটাকে আমরা নিউজিল্যান্ড বানাতে পারবো, নরওয়ে বানাতে পারবো, নট দ্যাট। ইট ইস অনেক লম্বা বিষয়। দেখুন এখানে নিউজিল্যান্ড অথবা স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রিগুলো আছে সেখানে তো মৃত্যুদণ্ডের কোনো বিধানই নেই, কিন্তু মানুষ এখানে খুন হয় না। আবার কঠিনতম বিচার হচ্ছে শিরোচ্ছেদ সৌদি আরবে। প্রতি সপ্তাহে জুমার পরে ওখানে মসজিদে শিরোচ্ছেদ হয়। অর্থাৎ কঠোরতম বিধান দেওয়ার পরও আপনি মানুষের বেসিক যেটা ইনস্টিংক্ট সেটাকে দূর করতে পারছেন না। সে জায়গায় দরকার কি জানেন? সে জায়গায় দরকার কি? চমৎকার একটা কথা বলেছেন, আত্মোপলব্ধিটা আসতে হবে। আমি পুলিশের আইজিপি, রাষ্ট্র সম্মান আমাকে এটা দিয়েছে। আমি কেন আমি কেন বেসরকারি পাসপোর্ট নিব? আমি তো মনে করি সে বেসরকারি পাসপোর্ট নিয়ে সে যখন মুভমেন্ট করছিল ইমিগ্রেশন দিয়ে, ইমিগ্রেশন অফিসারদের দায়িত্ব সেটাকে অবহিত করা। সেখানেই তো প্রশ্ন আসলে তাহলে পুরো সিস্টেমে আসলে এক ধরনের গলদ না, সিস্টেম তো সমস্যা আছেই, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। এখানে যদি ইমিগ্রেশন অফিসার যদি ঠিকমতো রিপোর্ট করতে যে উনি সরকারি আমলা হয়ে উনি বেসরকারি পাসপোর্ট, আমি জানি না যে একজন সরকারি আমলা বেসরকারি পাসপোর্ট নিয়ে মুভ করতে পারে কিনা আমি জানি না। যেমন আপনি যদি এমপি হন আপনি চাইলে রেড পাসপোর্ট নাও নিতে পারবেন, সমস্যা নেই। কিন্তু সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে সেটা আমি জানি না। যদি থাকে সেটা, যদি থাকে না থাকে তাহলে অবশ্যই সেটা তার বিদেশ সফরের সময় যখন সে সবুজ পাসপোর্ট ইউজ করেছে তাদের উচিত ছিল দায়িত্বরত ইমিগ্রেশন অফিসারদেরকে তার অথরিটিকে, তাকে না পারলে অন্তত সরকারের হায়ার অথরিটি। কিন্তু এই যে আসলে পুরো সিস্টেমের মধ্যে এক ধরনের গলদ, তাকে সবাই সহায়তা করেছে কোনো না কোনো ভাবে। মানুষগুলোকে ডিপেন্ড করা আমাদের দায়িত্ব না, বরং আমাদের সরকারের দায় না, আমরা সরকার দায় না বলেই আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছি। কিন্তু এদেরকে আসলে বুঝতে কিংবা এদের সম্বন্ধে এই অভিযোগগুলো সামনে আসতে এত দীর্ঘ সময় কেন লাগলো আওয়ামী লীগ সরকারের? এই প্রশ্নটি রেখে আমাকে একটি বিরতিতে যেতে হবে। দেশাম্প্রতিকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশাম্প্রতিকে। বেনাজির কি দুদকে যাবে কিনা এই বিষয়ে আজকে আমরা আলোচনা করছিলাম। হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে আসতে চাই। যাদেরকে নিয়ে আসলে আমরা এত আলোচনা করছি, আবার আওয়ামী লীগ বলতে চাইছে কোনোভাবেই তারা দায় নিতে নারাজ, কিন্তু আপনি বলছিলেন যে একসময় তাদেরকে যথেষ্ট সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, তারাও আসলে এই সরকারকে যথেষ্ট সুযোগ সুবিধা দিয়েছে। তাহলে এখন কেন আসলে সরকার বারবার বলছে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে তাদের বিরুদ্ধে? না, এখন তো আমি গতকাল আমাদের কাদের ভাইয়ের বক্তৃতা শুনলাম, তো উনি বললেন যে হারুন আমাদের আওয়ামী লীগের লোক না, আব্দুল আজিজ আহমেদ সেনাপ্রধান, উনি সাবেক সেনা, উনি আওয়ামী লীগের লোক না। এখন আওয়ামী লীগের লোক না হলে ধরেন আমার ভাই আমিনুল যেটা বললেন যে সুপারসিড করেনি, কিন্তু সেনাপ্রধান, র্যাবের ডিজি, তারপরে আপনার বিজিবি প্রধান, এগুলি করতে গেলে পারে নিজস্ব লোক ছাড়া, বিশ্বস্ত লোক ছাড়া এই জায়গাগুলি কেউ দেয় না, কোনো সরকারই দেয় না। তো সেই হিসাবে অস্বীকার করার কোনো উপায় নাই। এবং যেখানে আপনার হলো সেনাপ্রধানের ভাইয়েরা সবাই জানে সন্ত্রাসী বাংলাদেশের একেবারে সবাই জানে, সেখানে আপনার ক্যাডার ছিল তো? হ্যাঁ আমার ক্যাডার ছিল তো, আমার ক্যাডার ছিল। এবং আর এক ভাই টিপু ছিল, যাকে মেরে ফেললো এরা। টিপু ইয়ে করতো, টিপু ফ্রিডম পার্টি করতো। তারপরেও আমি যখন ফ্রিডম পার্টি এমন কথা উঠলো, আমার নামে একমাত্র ফ্রিডম পার্টি মামলা করেছে। আমার 1 নম্বর, জালাল ভাইকে 2 নম্বর নেবো, ফ্রিডম পার্টি অফিসার 26 নম্বরে আমি তাদের অফিসটাকে উড়িয়ে দেবো। বদুল হুদা তখন 86-এ নির্বাচিত এরশাদের সময় সংসদ সদস্য, যে কারণে আমার ওখান থেকে চলে আসার কথা। আমি ওই এলাকাতে ফ্রিডম পার্টি অফিসার আমার শঙ্করের পাশাপাশি ওই পার হয়ে আসতে হয়। তখন এই টিপু ফ্রিডম পার্টি করে, কিন্তু আমার প্রতি একটা আলাদা ইয়ে ছিল, এক দল গেছে, গিয়ে নেত্রীকে বললো তাই এরকম আসার দরকার নেই, থাকুক ওখানে। তো সেই হিসাবে বলতেছে আমি তোকে চিনতাম। এখন কথা হলো যে ওরা পাসপোর্ট করেছে, ধরেন রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করলেন, কিন্তু পাসপোর্ট করার সময় চিন্তা করেন কত ভয়ঙ্কর তথ্য। এই দুজনের নিজে আলোচনা হতে সরকার বিব্রত না হয় যাবে কোথায়? সেখানে নিজের নাম পরিবর্তন করতেই পারে,
হাবিবুর রহমান হাবিব নেই, হাবিবুর রশিদ হাবিব একটা বানাতে পারে, কিন্তু বাবার নাম মায়ের নামকে চেঞ্জ করতে পারে বলেন তো? সেই বাবা মা নাম চেঞ্জ করেছে, ঠিকানা চেঞ্জ করেছে, পাসপোর্ট দিয়েছে, কত বড় ভয়ঙ্কর জিনিস। এবং সেনাপ্রধান নিজে ইনভলভ, আরও 3 জন অফিসারকে ইনভলভ করেছে সেনাবাহিনীর, তারা 2 জন বলছে আমরা জানি না, আমাদের চিকিৎসা নকল করেছে। এবং সবচেয়ে বড় অপরাধ সে করেছে, এটা অমার্জন্য অপরাধ, সেটা হয়তো সরকার তাকে শিখিয়ে দেয়নি, আমি ধরে নিলাম। সে বিজিবি যখন প্রধান, তখন উনি একদিন ঘোষণা দিয়ে বসলেন যে আমাদের অস্ত্রপাতি দেওয়া হয়েছে, বন্দুকগুলি দেওয়া হয়েছে শুধু বহন করার জন্য না, মিছিলের উপর গুলি করারও আমাদের যে কোনো মুহূর্তে আমরা রেডি আছি। একথা সরকার শিখায় তো দেয়নি, তাকে শিখাই দিয়েছে কোথায়, তুমি বর্ডার পাহারা দাও। তুমি বর্ডার পাহারা না দিয়ে সরকারকে এক সময় যারা সুযোগ দিয়েছে, সেই সুযোগ কি তাহলে সরকার কেন করছে? কেন সরকার পারে নাই করতে? ওই যে 14 সালে ইলেকশনটা একতরফা করে দিল, বেনজির সাহেব তখন হলো মেট্রোপলিটন কমিশনার, উনি বিজেপি সরকারের তরফ থেকে কখনো স্বীকার করা হয়েছে? হ্যাঁ, সরকার তো কখনোই এই কথা স্বীকার করেনি, সরকার কখনোই বলেনি যে প্রশাসন তাদেরকে সাহায্য করেছে। ঠিক আছে, এটা করলেন। এরপরে আবার দেখেন সেনাপ্রধান কি বললেন 18 সালের নির্বাচনে। আচ্ছা, নির্বাচন তো হয়ে গেল, ওই নির্বাচনটা বহু বিতর্ক আছে, ওই নির্বাচনে কেউ যদি বলতে চায় যে নির্বাচন সঠিক হচ্ছে, তাহলে সে সঠিক কথা বলবে না, একেবারেই না। তো এখন ওনার কি দরকার ছিল? একজন সেনাপ্রধানের সাংবাদিক সম্মান করা কি দরকার? যে এত সুন্দর নির্বাচন বাংলাদেশে কিন্তু হয়নি, আর কোনোদিন হয়নি। আমি ওই দিন বলেছিলাম, সরকারকে উদ্দেশ্য করে বলেছিলাম, সরকার প্রধানের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি, ওকে এখনই গ্রেপ্তার করা হোক। নির্বাচন থেকে শুরু করে যত নির্বাচন, সব নির্বাচনকে বিতর্কিত করেছে, ওকে এখন গ্রেপ্তার করা হোক। এই যে একটি বড় অভিযোগ বিএনপি কিংবা বিরোধী দলগুলো প্রায় বলছে, যাদের বিরুদ্ধে আসলে এত অভিযোগ, তারা একটা সময় সরকারকে যথেষ্ট সাহায্য করেছে, এবং সেইটারই ফলাফল স্বরূপ হয়তো এখন সরকার তাদেরকে কোনো না কোনো ভাবে সাহায্য করবে, এবং এই অভিযুক্তদেরও হয়তো সঠিক বিচার হবে না। আপনিও কি তাই মনে করেন? সুষ্ঠু বিচার কি আমরা দেখবো কিনা এবার? সরকার যদি এই যে যারা এখন এই ক্রিমিনাল অফেন্সের জন্য আমরা যাদেরকে দায়ী করতেছি, তারা ক্রাইম করেছে, মহা ক্রাইম, এটা ইতিহাসের এরকম জঘন্য অপরাধ বেনজির আজিজ যা করেছে, ইতিহাসে আর এই ধরনের ঘটনা ঘটছে বলে আমার মনে নাই। সোমনাথ মন্দির লুটপাট হয়েছিল, সেই সোমনাথ মন্দির লুটপাটকেও হার মানিয়ে দিছে এবার বাংলাদেশে যে লুটপাট হচ্ছে। পত্রিকা খুললেই লুটপাট। আপনি দেখেন ব্যাংকের বল্ট থেকে সোনা চুরি হয়ে যাচ্ছে, ওখানে সোনা নাই। বাংলাদেশ ব্যাংকের টাকা নাই, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক ঢুকতে পারতেছে না। শুনে এখন দেশটা যে জায়গায় গেছে, এই জায়গা থেকে দেশকে রক্ষা করতে হবে, দেশের জনগণকে রক্ষা করতে হবে। রক্ষা করতে হলে আপনি আজকে এই যে আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, এই সরকার কিভাবে দায়টা এড়াবে? দায় এড়ানোর কোনো সুযোগ নাই। আমাদের হাসান মাহমুদ সাহেব বলেছে সুষ্ঠু বিচার সরকার করতে চায়, সুষ্ঠু বিচার সরকার কোনোদিনই করবে না। আমি আপনাকে না, আমি বলি সেটা, সরকারের যদি সুষ্ঠু বিচার করার ইচ্ছা থাকতো, 26 তারিখ কোর্ট তার বেনজিরের উপরে ভার্ডিক্ট দিয়ে দিল যে তোমার সম্পত্তি ক্রোক করা হবে, এই করা হবে, সেই করা হবে। এরপর তিনি বিদেশ চলে গেলেন। কি করে উনি কিভাবে বিদেশে গেলেন? এবং আমি এখানেই বলেছি, আবারও বলতেছি, এই দেশ টিভিতেই বলেছি, 26 তারিখ পত্রিকায় প্রকাশ হওয়ার পর কোর্ট যে ভার্ডিক্ট দিয়েছে, আমাদের প্রতিনিধি সভা ছিল বরিশালে, গণতন্ত্র মঞ্চের প্রতিনিধি সভা ছিল, বিভাগীয় প্রতিনিধি সভা বরিশালে। আমি বললাম যে এই মুহূর্তেই এটা যদি আইওএসে পরিণত না হয়, এই মুহূর্তে বেনজির এবং আজিজকে গ্রেপ্তার করা হোক। আপনি ওখানকার লোকাল টিভিগুলো দেখবেন, ওখানে এটিএন বাংলাও ছিল, এটিএন বাংলার সামনে আমি এই কথাগুলো বলেছি। আমিনুল ইসলাম আমিন, এদের বিরুদ্ধে বিচার করতে হলে তো আসলে দেশে ফিরিয়ে নিয়ে আসতে হবে। শুনেন, এই সরকার দেশে ফিরে এই যে কথাগুলো এখন বলতেছে, আজকে পররাষ্ট্রমন্ত্রী কি বললেন যে ওর উপরে কোনো নিষেধাজ্ঞা ছিল না, যেতেই পারে। এটার মানে এটা কি? আসলে এই জাতির জন্য এটা দুর্ভাগ্য। এই প্রশ্নটি এই যে দলটা স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বকারী দল, মহান নেতা মৌলানা ভাসানীর প্রতিষ্ঠিত দল, বঙ্গবন্ধুর হাতে গড়া দল, সেই দলটা আজকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে বঙ্গবন্ধুর কন্যা নিজেই। আজকে দেশটা একটা মহা লুটপাটের মধ্যে ঢুকে গেছে। জি, আমিনুল ইসলাম আমিন, মহা লুটপাটের মধ্যে দেশ ঢুকে গেল কিনা, কিংবা আসলে যার বিরুদ্ধে এত অভিযোগ তিনি আসলে তদন্তাধীন থাকা অবস্থায় দেশ ত্যাগ করলেন, তাকে কি আদৌ দেশে ফিরিয়ে আনা সম্ভব? প্রথমত হাসান ভাই যেটি বলেছেন যে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা না থাকলে তো কেউ যেতেই পারে। এখন দেশ ত্যাগে কেন নিষেধাজ্ঞা দেওয়া হয়নি সেটা ডেফিনেটলি দুদক জানবে। এখানে যদি দুদকের কোনো গাফিলতি থাকে সেটা ফাইন্ড আউট করা উচিত, সেটাও দুদকের ক্লিয়ার করা উচিত। বাট অ্যাপারেন্টলি হাসান ভাইয়ের বক্তব্যটা
এখানে নেতিবাচক কিছুই নেই, যেহেতু উনি দেশ থেকে যেতে পারে তার নামে মামলা না কেন আপনার দেশ থেকে যদি দুদক সেটা না দেয় সেটা আলোচনা হতে পারে। আপনি তদন্তাধীন অবস্থায় তিনি দেশের বাইরে কিভাবে গেলেন? না এটা তো দেশ কোর্ট এটা বলছে কিনা উনি দেশ থেকে নিষেধাজ্ঞা সেটা তো আসেনি, কোর্ট অর্ডার করেছে এবং অনেকে বলছে উনি তার আগে দেশ ত্যাগ করেছেন। তার দেশ ত্যাগের বিষয়টা কিন্তু এখনো একেবারে স্বচ্ছ না, খুব স্বচ্ছ না, বাট সবাই ধারণা করতেছে বিদেশে গেছে। এবং পত্রিকার যে রিপোর্ট তাদের রিপোর্ট হচ্ছে কি উনি তারও অনেক আগে বিদেশে গিয়েছেন। রিপোর্ট আসার আগে যে ক্রাইম করেছে শুনেন আমি বলি আপনার সময় আপনি বলবেন, আমরা তো হচ্ছে কি পত্রিকার আপনি সমস্ত মিডিয়াগুলো দেখেন যে রিপোর্টগুলো লিখছে পত্রিকাতে যে উনি দেশ ত্যাগ করেছেন সেগুলো রিপোর্টটা হচ্ছে ভার্ডিক্ট আসার আগে উনি দেশ ত্যাগ করেছেন। এক আরেকটা বিষয় হচ্ছে কি উনি যে আজিজকে গ্রেপ্তারের কথা বলছেন, আজিজের অন্যায়টা কোথায় কিন্তু বা দুর্নীতি কোথায় এখনো কিন্তু জানি না। আজিজের বিরুদ্ধে দুটি বড় অভিযোগ, একটি হচ্ছে তিনি তার ভাইকে মাফ করিয়ে দিয়েছেন, আরেকটি হচ্ছে কি তিনি তার ভাইকে অস্ত্রের একটা কন্ট্রাক্ট পাইয়ে দিয়েছেন। অস্ত্রের কন্ট্রাক্টটা যেটা হয়েছে সেটি উনি সাইন করেছেন উনি সেনাপ্রধান হওয়ার পরের দিন। এখন হাবিব ভাই এমন দুজনে আমি জানি ব্যবসায়ী, আন্তর্জাতিক পর্যায়ের একটা টেন্ডার মিনিমাম 2 বছর আগে থেকে সেটা প্রসেসিং শুরু হয়, এটা একদিনে কোনোদিন মানে কনক্লুশনে যায় না। তো এখন 2 বছর আগে তো আজিজ সাহেব জানতেন না যে উনি সেনাবাহিনীর প্রধান হবেন, সুতরাং এই দায়িত্বে তার উপরে চাপানোটা হচ্ছে একটা পলিটিক্যাল মোটিভেশন। এক তার ভাই জোসেফ সে গ্রেপ্তার হয় 97-এর নভেম্বর মাসে, তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সে ছাত্রলীগের নেতা ছিল, হাবিবেরও কর্মী ছিল। সে আওয়ামী লীগ খুনের রাজনীতিকে যদি সমর্থন করতো তাহলে তাকে গ্রেপ্তারের সম্মুখ করতেন না, এবং সে এক নাগারে 22 বছর জেল খাটার পরে সে রাষ্ট্রপতির অনুকম্পা পেয়েছে। কখন? যখন অ্যাপিলেট ডিভিশন তার মৃত্যুদণ্ড কমিয়ে তাকে যাবজ্জীবন দিয়েছে। এখানে দুজনে বিজ্ঞ পলিটিশিয়ান, পরখা পলিটিশিয়ান। একজন অপরাধী যদি 22 বছর জেল খাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি, উন্নত বিশ্বের সে জেল কোড না ভাঙলে মাপও চাইতে হয় না। প্রসঙ্গটা বলি, পাসপোর্ট হচ্ছে কি এখানেও যদি আজিজ সাহেবের কোনো প্রেশার থেকে অবশ্যই তাকে আইনের মুখোমুখি করা উচিত। বাট আমরা যেটা দেখে আসছি প্রতিদিনই যে রোহিঙ্গারা কি হারে নাম বাপদাদার নাম পাল্টায় পাসপোর্ট নিচ্ছে। আপনি সৌদি আরবে একটা জায়গা আছে, শোনেন পাসপোর্ট কারা দিচ্ছে? কিন্তু একজন সেনাবাহিনীর প্রধান কিংবা পুলিশ প্রধানের সাথে তো আসলে আমরা এই তুলনা করতে পারি না। সেনাবাহিনীর প্রধান সে বলছে, আপনি এটা মিলাচ্ছেন কেন? বিষয়টা দেখেন না। আপনি বাংলাদেশ থেকে আপনি সৌদি আরবে যাবেন, নাক্কাস একটা জায়গা আছে, সমস্ত নাক্কাস জুড়ে সব হচ্ছে বার্মিস, সবার পাসপোর্ট বাংলাদেশের। পাসপোর্ট নেয় না ওরা, তার মানে এই নয় যে তার বুয়া পাসপোর্ট করাটাকে আমি সেই সুযোগ সমর্থন করছি, কিন্তু এটা হচ্ছে এটাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বলার কোনো সুযোগ নেই। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না থাকলে আসলে রাষ্ট্রীয় যেই সংস্থাগুলোর অধীনেই তো আসলে এই অন্যায়গুলো করা হচ্ছে, তারাই বা কেন করছে? এটা কি শুধু বাংলাদেশে, পৃথিবীর দেশে দেশে এরকম হচ্ছে, শুধু বাংলাদেশে তো না। দেশ সাম্প্রতিক আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সাম্প্রতিকে। হাবিবুর রহমান হাবিব, রাষ্ট্রীয় সংস্থাগুলোকে কাজে লাগিয়ে আসলে এই ধরনের সংবেদনশীল পদে দায়িত্বরত ব্যক্তিরা এই দুর্নীতিগুলো করেছেন কিনা? অবশ্যই তাদের ব্যবহার করেছেন, এই যে পাসপোর্ট করেছেন বা আরো যেগুলো কাজ করেছেন সেগুলো তাহলে সেক্ষেত্রে কি আসলে সরকার জানে না? এরকম তো বলার কোনো সুযোগ আছে? সরকার জানে, জেনে সরকার কিছু হাত পা বাঁধাতো, তাই সরকারকে এরা অবৈধভাবে জনগণের উপর ভয় দেখিয়ে জোর করে ক্ষমতা রাখছে। সরকার তো ক্ষমতা ছাড়তে চায়, সরকার তো একটা ভোট দিতে চায়, এ নিজে দিতে চায় না। এরা বলছে আমরা যে দুর্নীতি করেছি আপনি তো ক্ষমতা ছেড়ে চলে যাবেন, আমাদের কি হবে? অতএব তারাই ক্ষমতা রাখার জন্য যে দুর্নীতি, আজিজ আহমেদের বিরুদ্ধে কি আসছে, ক্ষমতা অপব্যবহার, গণতন্ত্রকে সুসংগত করতে দেয়নি, আরও আদার্স দুর্নীতি যেটা করেছে সেগুলো মিলিতে আসছে। এখন কথা বলতে সরকার যে কাজটা করেছে সরকার জানা উচিত ছিল। যেমন স্বরাষ্ট্রমন্ত্রী যদি বেনজির আহমেদ 4 তারিখে গিয়েই থাকে, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কয়দিন আগেও বললো আমি জানি না, কেন জানবে না? তো তার পদে থাকা উচিত না, তো মোটেই তার থাকা উচিত না। সে দীর্ঘদিন ধরে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আছে, সে জানে না, সে খবর নিবে না, সে এত অথর্ব হলে তো হবে না, কোনো খবরই রাখবে না। সে তোকে সামনে শত শত বিঘার মালিক হচ্ছে, রিসোর্টের মালিক হচ্ছে, সবচেয়ে বড় কি শফিকুর রহমান বর্তমান সংসদ, বর্তমান প্রধানমন্ত্রীর খুব ক্লোজ ফ্রেন্ড, মানে একসাথে ক্লাসমেট আর কি। সে আওয়ামী লীগের দূরদিনের কাণ্ডারি, তার টেলিভিশন সিটিজেন,
সেখানে সে তার মেয়েদের নামে সেখানে তার শেয়ার হোল্ডার করেছে, জোর করে ধরে নিয়ে আসে। শফিক ভাইয়ের মতো লোকের উপর অত্যাচার করেছে। গোপালগঞ্জের টঙ্গিপাড়া কোটালীপাড়া নির্বাচনী এলাকা, সেখানে জমি দখল করেছে। এটাকে জানবে না, এটাকে জানবে না জানেন থাকে। এবং দেখেন তাকে আবার কি করলো, তাকে শুদ্ধাচার পুরস্কার দিল, তাকে আপনার সর্বোচ্চ করদাতা কিভাবে হয় তখন ধরা উচিত না, তুমি চাকরি করো, তুমি সর্বোচ্চ করদাতা হও কি করে, কি করে তার শেষ কথা বলে। তারপর অবসর যাওয়ার পর তার 2 জন গানম্যান দেওয়া হয়েছে, তাকে বডিগার্ড দেওয়া হয়েছে 3 শিফটে। কেন? অনেকগুলো প্রশ্ন সামনে থেকে গেল। শেখ রফিকুল ইসলাম বাবলু, এই এতগুলো অভিযোগের পরও যদি সরকার আসলে দায় না নেয় তাহলে দায় আসলে কে নেবে? এটা তো সরকারেরই দায়। শুনেন, সবচেয়ে বড় কথা হলো কি, আমরা টক শোতে আসতেছি, সরকারের সমালোচনা করতেছি, আমরা রাস্তায় ফাইট করতেছি, রাজপথে লড়াই করতেছি সরকারের বিরুদ্ধে, কিন্তু কোনো কিছুই আমরা পাচ্ছি না। আমি আজকে আপনাদের এই টক শোর মাধ্যমে বলবো, টক শোর মাধ্যমে আমি ক্ষমতাসীন প্রধানমন্ত্রীকে বলবো, আপনি বঙ্গবন্ধুর কন্যা, এই দলটা স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেওয়া দল, এই দলের প্রধান হয়েছেন আপনি, এখন আপনি পারতেছেন না, ব্যর্থ হয়েছেন, কাজেই আপনি ক্ষমতা ছেড়ে দেন, দিয়ে ক্ষমতা ছেড়ে দেওয়ার আগে সবাইকে নিয়ে বসে আলো আলোচনা করে। ব্যক্তি দুর্নীতির জন্য ক্ষমতা ছেড়ে দিতে হবে প্রধানমন্ত্রীকে? এক ব্যক্তি কই, প্রত্যেকটা ব্যক্তি দুর্নীতিগ্রস্ত, প্রত্যেকটা জায়গায় দুর্নীতি। দুর্নীতি ছাড়া বাংলাদেশের কোথায় আছে আপনার দেখান? কোথাও নাই। কাজেই আর লুটপাট যেভাবে শুরু হয়েছে, সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এই মুহূর্তে আমি বঙ্গবন্ধুর কন্যাকে বলবো, সবাইকে নিয়ে বসে একটা সুষ্ঠু নির্বাচন, সবাইকে নিয়ে। এই দুর্নীতির কারণে আসলে সরকারের ক্ষমতা পরিবর্তন করার সময় চলে আসলো কিনা? এগুলো একটা উদ্ভট দাবি, এর কোনো বাস্তবতা বিপর্যয়ের দাবি, কোনো বাস্তব ভিত্তি নেই। এইভাবেই চলবে, স্পষ্ট করে সরকার থাকবে, বন্ধ হবে না। কম বেশি না থাকলে সরকার ওদেরকে আইনের আওতায় আনতো না। এমন নয় যে কালকে নির্বাচন, আমরা মানুষের সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য একজনকে ভিকটিম করছি, তা না। নির্বাচন হবে আরো যদি সব ঠিকঠাক থাকে আরো 4.5 বছর পরে। সরকার এটা প্রমাণ করেছে যে সরকারের সাথে থাকলে কেউ অন্যায় করে রেহাই পাবে, এটা ভাবার কোনো কারণ নেই। আর দুর্নীতির কথা যেটা বারবার বলছে সরকার, বারবার প্রোটেকশন দিলে তো তার নামে কোনো মামলায় হইতো না, তার কিছু হইতো না, কিছু হইতো না। তার মামলা তো এখনো আগে দেশ ছেড়ে পালাতে হইতো না। আমরা যেটা শুনছি যে সে দেশ ছেড়ে পালিয়েছে, পালাতে হতো না সরকার প্রোটেকশন দিলে। সুতরাং আমি বলি, দুর্নীতির কথা যেটা বলছে, প্রতিদিন বিএনপি নেতৃবৃন্দ অথবা আমাদের অপোজিশন যেভাবে দুর্নীতি করে চিৎকার করছে, তো শুধু বলবো আয়নায় একটু মুখটা দেখার জন্য। আমরা দুর্নীতিতে এখনো 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারিনি। না না, তখন এটা ভালো করে জানবে, গালকাটা কামাল নামে একটা লোক ছিল, গালকাটা কামাল নামে একজন লোক ছিল, মানুষ মানে গলাকাটা কামাল, মানুষকে এত গলাকাট তো নামই ছিল গলাকাটা কামাল। ইমদু, কুখ্যাত ইমদু গ্রেপ্তার হয়েছিল 82 সালে আপনার বিএনপির যুবমন্ত্রী কাশেমের বাড়ি থেকে। তো আমরা কোন ধরনের সন্ত্রাসকে প্রশ্রয় দেই না বলে এই আমি খুব স্পষ্ট একটা কথা বলি, আমি আরেকজন খারাপ করলে আমিও খারাপ করবো, সেই নীতিতে বিশ্বাস করি না। কিন্তু আমি যখন আরেকজনকে সমালোচনা করবো তখন আমাকে ভাবতে হবে যে আমি কি পাপগুলো করেছিলাম। এটা যখন মাথায় থাকবে তখন দেশ অনেক শুদ্ধ হবে। আমি খুব বেশি আর কথা বাড়াতে চাই না। আমি শেষ পর্যন্ত আসলে এই দুর্নীতির আমরা বিচার দেখব কি? অবশ্যই। কোন অপশন? শুধু এটা কেন, আপনি আওয়ামী লীগের 3 জন এমপি হত্যা মামলার অভিযোগে তো বছরের পর বছর কারাগারে ছিল, পায় নাই। এখন আওয়ামী লীগের 2 জন এমপি প্রতিদিন কারাগারে হাজির, আপনার কোর্টের বারান্দায় দৌড়াচ্ছে দুর্নীতির অভিযোগে। ছাড় দিচ্ছে কোথায়? এখন আপনি বিচার মানি তো গুলি করে মেরে সরকার বিচার করতে বদ্ধপরিকর। আমি শেষ করতে চাই, আমি শুরুতে যেটা আমি বলেছি, আমি ভুলে গিয়েছিলাম যে 90 সালের ছাত্র গণ অভ্যুত্থানের অন্যতম মহানায়ক আমাদের শ্রদ্ধাভাজন আওয়ামী লীগ নেতা শফি ভাইয়ের মৃত্যুতে আমি শোক প্রকাশ করছি এবং মহান রব্বুল আলামিনের দরবারে তার আত্মার মাগফিরাত কামনা করে আমরা চাই আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং সরকারকে আগে পরিবারকে যেন তার পরিবারকে যেন এই শোক বইবার শক্তি দান করেন। আমি শেখ রফিকুল ইসলাম বাবলু এবং হাবিবুর রহমান হাবিব, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সাম্প্রতিক দিকবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।